আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন ডাক্তার দীপু মনি। মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নিয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সেখানে স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। বাসায় পৌঁছানোর পর পিজন ভ্যানে রাখা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন দীপুমণি। এ সময় সেখানে থাকা স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের এই নেত্রী। এরপর জানাবো, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর সংসদ ভবনে হচ্ছে সরাসরি ভোট। দীর্ঘ ৩৫ বছর পর আবারও জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ দুপুর ২টা থেকে সংসদ ভবনে সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, নাহিদ ইসলাম সহ আরও বেশ কয়েকজন নেতারা। এদিকে আধিপত্যের লড়াই থেকে চাঁদাবাজি, ৭.৫ মাসে ১২৩ গুলির ঘটনায় নিহত ৫৯। রাজধানীসহ সারা দেশে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। চলতি বছরে মাত্র ৭ মাসে অন্তত ১২৩টি গুলির ঘটনায় ৫৯ জন ব্যক্তি মারা গেছে, আহত হয়েছে ১৪০ জন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এত প্রাণহানির ঘটনা। এবারে জানাবো, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত বললেন সেনাবাহিনী প্রধান। বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছিল তখন কিন্তু বাংলাদেশে আসলে ওই রোহিঙ্গাদের কেউই আশ্রয় দিতে চায়নি। তখন আমাদের আলেম সমাজ যারা ছিল, বড় বড় হুজুরেরা, তারা নতুন নতুন ফতোয়া নিয়ে এসেছিল। আহমেদুল্লাহর মতো হুজুরেরা তারা নতুন নতুন ফতোয়া এনেছিল। কিন্তু এখন যে রোহিঙ্গারা দেশজুড়ে মাদক ছড়িয়ে দিচ্ছে, আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটি নিয়ে তো আর এই আহমেদুল্লাহ, মামুনুল হক, তারপর আরও যারা হুজুর রয়েছে তারা তো কোনো কথাই বলে না। তাহলে তারা তৎকালীন সময় রোহিঙ্গাদের আনার ব্যাপারে এতটা চাপ কেন শেখ হাসিনাকে দিয়েছিল? এই প্রশ্ন রইল তাদের প্রতি। এবং সর্বশেষ জানাবো, চাঁপাইনবাবগঞ্জে চাঁদা তোলা নিয়ে বিএনপির শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে বাস ট্রাক চলাচল বন্ধ। চাঁদা আদায় শ্রমিকদেরকে মারধর করার ঘটনা ঘটে বিএনপির দুই গ্রুপের মধ্যে কোন্দল ছড়িয়ে পড়েছে। অবস্থা চলার কারণে দেশে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপদ আসতে চলেছে, যেটা আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপজ্জনক ঘটনা। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই সারা দেশ জুড়ে চাঁদা কালেকশন সহ এমন কোনো ঘটনা নেই যেটা আসলে বিএনপি না করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপুমণি। মৃত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখতে ১২ ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনি আসলে অভিযুক্ত এবং তিনি ধুকে ধুকে মরছেন। অবস্থা চলতে থাকলে আসলে দেশজুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। অবস্থা খুবই বেগতিক অবস্থানে চলে গেছে। সবার মনের ভিতরে একটি প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম আসলে চলছে, এতে করে কি আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা আদতে
কোনো কিছু করতে পারবেন কিনা সেটি নিয়েই প্রশ্ন। কারণ আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা অনেকেই নানাভাবে আসলে ফেঁসে গিয়েছে। তারা শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা কিন্তু পালাতে পারেনি। এ কারণে মূলত এই ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই পড়ে গেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। এর মধ্যে দীপু মনি, তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেল হাজতে বন্দী। তার স্বামী মারা যাওয়ার পর গতকাল তার মেয়ে এসে প্যারোলে জামিনের আবেদন করে এবং জামিনের আবেদন করার পরই দীপুমণি তিনি আসলে মুক্তি পাওয়ার বিষয় নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়। শেষ পর্যন্ত দীপুমণি আসলে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা বলছিলেন। দীপুমণি আসলে তার জায়গা থেকে তিনি আওয়ামী লীগকে যথাযথভাবে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেল হয়তো দীপুমণিকে তিনি কিছুই জানাতে পারেননি। এ কারণে তিনি পালাতে পারেননি। শেষ পর্যন্ত এখন বন্দী অবস্থায় জীবনযাপন করছেন। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ৩৫ বছর পর সংসদ ভবনে চলছে সরাসরি ভোট। বাংলাদেশে এবার ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে জাতীয় সংসদে যারা এমপি রয়েছেন তারা সবাই ভোট দিয়েছেন। তবে তাদের এই ভোট দেওয়ার বিষয়গুলো নিয়ে অনেকেই নানাভাবে আসলে নানা কথাবার্তা বলতে শুরু করেছে। অবস্থা চলার মধ্য দিয়ে নতুন করে আবারও দেশজুড়ে এক ধরনের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সময়ে যেভাবে আলোচিত হচ্ছে সবকিছু, এর মধ্যে বিএনপি জুলাই সনদের উপর দিয়ে ক্ষমতায় আসলেও তারা রাষ্ট্রপতি সহ সবকিছু সরিয়ে দিয়েছে। অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী ছিলেন। সংবিধানকে তারা এখনো জিয়ে রেখেছে। আর এই সংবিধান অনুযায়ী এখন কিন্তু এটি আসলে নির্বাচন হওয়ার কথা ছিল না। সবকিছু কিন্তু নিরপেক্ষভাবে হওয়ার কথা থাকলেও যেখানে বিএনপির সুবিধা শুধুমাত্র সেসব জায়গাগুলোই তারা দেখছে। আর আজকে জাতীয় সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি হচ্ছে, দুঃখজনক ব্যাপার যে কর্নেল অলি আহমেদ তিনি ভোট দিতে পারবেন না। কারণ তিনি যেহেতু কোনো এমপি সদস্য নির্বাচিত হননি, সুতরাং তিনি ভোট দিতে পারবেন না। যারা নির্বাচিত এমপি শুধুমাত্র তারাই জাতীয় সংসদে ভোট দিতে পারছেন। আধিপত্যের লড়াই থেকে চাঁদাবাজি, ৭.৫ মাসে ১২৩ গুলির ঘটনায় নিহত ৫৯। রাজধানীসহ সারা দেশে বেড়েছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। চলতি বছরের ৭ মাস ১৯ দিনে দেশে অন্তত ১২৩টি গুলির ঘটনা ঘটেছে। সব ঘটনায় নিহত হয়েছে ৫৯ জন, আহত হয়েছে ১৪০ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৩টি গুলির ঘটনায় ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে ৭ আগস্ট রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন বি ব্লকে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বিএনপি নেতা ব্যবসায়ী আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে দেশের অনেক মানুষই বলাবলি করতে শুরু করেছে যে বর্তমান সময়ে যে সরকার ক্ষমতায় এসেছেন, ইনারা ক্ষমতায় আসার পরই কিন্তু দেখা যাচ্ছে সবথেকে বড় সংকট আসলে দেশজুড়ে চলমান রয়েছে। দেশজুড়ে যে ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটি আসলে বড় ধরনের সমস্যা আরও বেড়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশে এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির আরও ঘটনাগুলো বাড়তে থাকবে। দেশটাকে একটি ভয়াবহ ঘটনাগুলো ঘটছে। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত বললেন সেনাবাহিনী প্রধান। জেনারেল ওয়াকার জানিয়েছেন যে রোহিঙ্গাদের উপস্থিতি দেশের উপর বহুমুখী চাপ তৈরি করেছে। তারা পরিবেশ ধ্বংস করছে, মাদক চোরাচালান, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির উপরও বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে ৩ সপ্তাহব্যাপী ক্যাপিস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদ বিতরণ করেন সেনাপ্রধান। এবার ক্যাপিস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও সিনিয়র চিকিৎসক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশগ্রহণ করেন। আসলে বাংলাদেশে যখন রোহিঙ্গারা এসেছিল তখন কিন্তু বাংলাদেশে মূলত এত সমস্যা ছিল না।
রোহিঙ্গারা আসার পর থেকেই বাংলাদেশে এই ধরনের ঘটনা অনেক অংশে বেড়ে যায়। বাংলাদেশে এই মুহূর্তে যারা রোহিঙ্গা রয়েছে তারা মূলত শুধুমাত্র আমাদের পরিবেশ বিপর্যয় করছে না, তারা মিয়ানমার হয়ে তারপর বিশেষ করে ইয়াবা নামক একটি ক্ষতিকর পণ্য, যেটি কেমিক্যাল দিয়ে তৈরি, মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই ইয়াবার তারা মিয়ানমার থেকে নিয়ে আসে কিংবা নিজেরাও ইয়াবা তৈরি করে বাংলাদেশের বাজারে ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের যেসব এলাকায় মিয়ানমারেরা বসবাস করছে ওই সব এলাকায় প্রতিটি জিনিসপত্রের দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে এখন পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। অবস্থা যদি আসলে এভাবে চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশ আরও ভয়াবহ ভবিষ্যতের দিকে চলে যাবে। বাংলাদেশকে তাই এই জায়গা থেকে বাঁচানোর জন্য অবশ্যই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করা খুবই জরুরি ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসে সেসব বিষয় নিয়ে কাজ করলেও বর্তমান তারেক রহমান রোহিঙ্গা যে দেশে আছে নাকি তারা বিদেশে পালিয়ে গেছে সে সম্পর্কে একটি কথাও আমরা শুনলাম না। কখনো শুনলাম না যে বিএনপি এই রোহিঙ্গাকে নিয়ে কোনো কিছু ভেবেছে। আসলে একটি দেশের রাজনৈতিক সরকার যদি এতটা অমনোযোগী হয় তাহলে এই রাষ্ট্র যে কোন দিকে যাবে সেটি মহান সৃষ্টিকর্তাই ভালো বলতে পারেন। আর পাশাপাশি সরকার ক্ষমতা আসার পর বাংলাদেশে যে প্রতিটি শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেসব ব্যাপার নিয়েও বিএনপি সরকার একরকম মনে হচ্ছে তারা কোনো কিছুই বোঝে না। এভাবে যদি রাষ্ট্র চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এই জায়গা থেকে বাংলাদেশকে এখন রক্ষা করার জন্য যথাযথভাবে যদি সরকার দায়িত্ব না নিতে পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। জায়গা থেকে আমাদেরকে এখন নিজেদের ব্যাপার নিয়ে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যদি এটা না করা যায় ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের দুঃখ এবং দুঃসংবাদ আসতে চলেছে, হয়তোবা দুর্ভিক্ষ হতে পারে। কারণ রাষ্ট্রের প্রতিটি সেক্টর যদি এভাবে বন্ধ হয়ে যায় সরকার আসলে ভবিষ্যতে রান করবে কি করে?